বাবাকে পাঠিয়ে দিবা আমাকে নেওয়ার জন্য? হাফসা ভারী নিঃশ্বাসে শুধু শব্দ এলো। উনি বললেন, বাড়িতে নেই, রিদমিককে বলবো কাল দিয়ে যাবে, রাতটা কষ্ট করে থেকে নে। আমার দম বন্ধ হয়ে আসছে মা, রাত পার হতে হতে আমি মরে যাব। তুমি না হয় আমাকে এসে নিয়ে যাও প্লিজ। হাফসা উদ্বেগ নিয়ে সোজা হয়ে বসেন। কেউ তোকে কিছু বলছে? ওই মহিলা তোর সাথে খারাপ ব্যবহার করেছে? না, আমার ভালো লাগছে না এখানে। তাহলে কাঁদছিস কেন? আমার ভালো লাগছে না মা, তুমি তো একদিনের কথা বলে দিছিলে, আজ 2 দিন হয়ে গেছে, আমি আর এক মুহূর্ত থাকবো না। হাফসা মেয়েকে আশ্বস্ত দেয়। রাত 10টা বেজে গেল, এখন তুই বলছিস? আচ্ছা আমি রিদমিককে ফোন দিচ্ছি, তুই কাঁদিস না। ফোন রেখে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল পালক। দমানো কষ্টটা আর দমাতে পারলো না। শ্রমিক তাকে নিয়ে এইভাবে খেলা করলো। সে তো দূরে দূরেই থাকছিল। শ্রমিক কেন মায়ায় জড়ালো? এখন বলছে সে খেয়ে। ফিহা ওয়াশরুমের দরজা খুলে পালকের শেষের কথাগুলো শুনেছে। ফ্যাসফেসে কান্নার শব্দ শুনে এগিয়ে আসে। পায়ের শব্দে পালক ত্বরান্বিত চোখ মুছে নেয়। ফিহার খারাপ লাগলো। আজ সারাদিন ধরে তার মা অযথায় চিল্লাপাল্লা করেছেন। সন্ধ্যায় ওই মহিলাদের সামনে কি যা তা কাণ্ড হলো। মেয়েটা নিশ্চয়ই সন্ধ্যার ব্যাপারটা নিয়ে খুব কষ্ট পেয়েছে, তাই তো এই অসময়ে চলে যেতে চাইছে। ফিহা পালকের পাশে বসে গভীর গলায় বলল, পালক, মায়ের হয়ে সরি বলছি, আসলে উনি এমনই, কষ্ট পেও না। পালক ক্ষীণ গলায় বলল। না আপু, আমি কিছু মনে করিনি। ফিহা ম্লান হাসলো। মায়ের দুর্ব্যবহারের জন্য খুব খারাপ লাগছে। ঋত্বিক দরজায় নক করছে। পালক নড়ে চড়ে স্বাভাবিক হয়ে বলল। ফিহা দরজা খুলে দিলে ঋত্বিক এসে বলে, পালক, চাচিমা ফোন দিয়েছিলেন, উনি বাড়িতে একা, তোমাকে দিয়ে আসতে বললেন। পালক কিছু বলে ওঠার তার পার্শ্বে হাত দিল, মাথায় ওড়না টেনে বলল। তাড়াতাড়ি চলেন ভাইয়া। ফিহা বলল, এভাবে কিভাবে চলে যাবে? সকালে না যাও। আপু, আমি যেতে পারবো। আরে না না, সকালে যাবে। ভাইয়া, তুমিও কথার উপর দিয়ে আসতে যাচ্ছ? ঋত্বিক বলল। চাচিমার শরীর খারাপ বললেন। পালক দ্রুত বলল, হ্যাঁ, খুব শরীর খারাপ। তাহলে খেয়ে যাও, আমি খালেদা খালাকে বলছি খাবার দিতে। না আপু, আমার খিদে নেই, আমি খাবো না। ভাইয়া চলেন প্লিজ। ফিহা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। অজ্ঞাত কোনো কারণে তার মন খারাপ হয়েছে। আজকাল কারো সাথেই খারাপ কিছু হলে ফিহা মেনে নিতে পারে না। তাই তো নিজের অজান্তেই পালকের কাছে সরি শব্দটা মুখ ফসকে বেরিয়ে গেল। এত মোলায়েম স্বরে কথাগুলো হলো। পালক দরজার বাহিরে এসে থেমে গেল। বুঝ হওয়ার পর থেকেই প্রথম ফিহা তার সাথে হিসাব না করে কথা বলেছে। নয়তো দুই একটা কথা বলেই ফিহা কেমন চেহারা বানিয়ে নিত। পালক কিছু ক্ষণ তাকিয়ে ফিহাকে বলল। আপু, আমাদের বাড়িতে বেড়াতে যাইয়েন। ফিহা ম্লান হাসলো। পালক চলে যায় নিচে। ঋদ্দিকের আগে আগে হাঁটছে সে। শেফালি আর এনামুল হক ড্রয়িং রুমে বসে আছে। পালকের মনে পড়লো দৈশীর কথা। সে উপরে যেতে লাগলে ঋদ্দিক বলল, কই যাও? আপু, ঋদ্দিক এই ভয়ই পাচ্ছিল। তৈশী এমনিতেই রেগে আছে। রাতের জন্য চুপ আছে মেয়েটা। দিন হলে এখনই দিয়ে আসতে হতো, এখনো উছিলা পেলেই চলে যেতে বলবে। এই ভয়ে যে তৈশীকে সুনয়নী পালককে নিয়ে যাবে। ঋত্বিক বলল, তোমার আপু ঘুমিয়ে গেছে, এখন ডিস্টার্ব না করেই ভালো, পরে ফোনে কথা বলে নেবে, এখন চলো। এনামুল হক বললেন। কিরে কই যাস? ঋত্বিক বলল, চাচিমার শরীর খারাপ, পালককে নিয়ে যেতে বলছেন। সকালে দিয়ে আয়, 10টার উপরে বাজে, এখনো খাওয়া দাওয়া হয়নি, এখন চলে যাবে? চাচিমা একা আছেন, পালক গেলে ওনার ভালো হবে। শেফালি চেহারায় আধার নেমে আসে। এনামুল বললেন, আচ্ছা তাহলে খেয়ে নিয়ে যাস। না না চাচা, আমি খাবো না, খিদে নেই, যাচ্ছি, দোয়া করবেন। থেমে থেমে দ্রুত বলে বেরিয়ে যায় পালক। সাথে চলে গেল ঋদ্দিকও। কালো রঙের চকচক করা একটি গাড়ির পাশে রাখা বাইকে উঠল ঋদ্দিক। এইটা তানিলের বাইক। যতদিন গ্রামে থাকবে তানিলের বাইক ব্যবহার করবে। এতদিন গ্রামে থাকা লাগবে জানলে আগেই ব্যবস্থা করে আসতো। ঋদ্দিক পালকে বলল। পালক ইতস্তত বোধ করছে। ঋদ্দিক বলল, ওঠো। এইটুকু রাস্তা হেঁটেই যেতে পারবো। হ্যাঁ, তারপর তোমার বোন এসে আমাকে ইচ্ছে মতো ছাড়িয়ে দিক। ভাইয়ের পাশে বসতে এত দ্বিধা পাগলি? পালক বিরানত হয়ে বাইকে বসে। এনামুল হক আফসোসের সুরে বলেন,
মেয়েটা না খেয়েই চলে গেল। শেফালির নমিত ক্রোধ জেগে উঠল, দাউ দাউ করে উঠলেন তিনি। এই দুঃখে এখন পরিবারের সবাই না খেয়ে বসে থাকো। দুঃখ তো হচ্ছেই। এনামুল টিভিতেই মনোযোগী হলেন। শেফালি উঠে চলে যান কিচেনে। খালেদা সবকিছু ধুয়ে এগিয়ে দিচ্ছে আর শেফালি খাবার বাড়ছেন। সৌমিক ও রূপসা ছাদ থেকে নেমে এসেছে, যে যার কাপ হাতে নিয়ে কিচেনে গেল। সৌমিক বেসিনের ওপরে কাপ রাখতেই শেফালি হুঙ্কার দিয়ে উঠলেন। এখন তুইও না খেয়ে দুঃখ বিলাস করতে চাস যে এই অসময়ে চা খেয়েছিস? চা খেলে কি ভাত খাওয়া যায় না নাকি? আর দুঃখ বিলাস করব কেন? কি এমন হয়েছে? শেফালি জবাব দিলেন না। সৌমিক খালেদাকে প্রশ্ন করলে বললেন। পালক চলে গেছে? শেফালি তীক্ষ্ণ কণ্ঠে বললেন। আপদ যেটা সেটা তো রয়েই গেছে। রূপসা বলে। এই সময় চলে গেল কেন? আজ থাকতো। শেফালি কিছু বললেন না। সৌমিক একটা ঢোক গিলে গলা ছেড়ে বলে। কি কি রান্না করেছো আজ? খালেদা বললেন। ভাবি তোমার লাইগা খাসির মাংস বোনা করছে। সৌমিক হাসে, পেছন থেকে তার মাকে জড়িয়ে বলে। তুমি এত লক্ষ্মী কেন মা জননী? শেফালি নিজের মতো করে তরকারি বাটিতে তুলছেন। সৌমিক মায়ের গালে চুমু এঁকে বলল। আমার সুন্দরী মা। শেফালি এবার হেসে ওঠেন। আল্লাহ দিয়ে ধমকে গলায় বলেন। ছাড় তো, যা গিয়ে খেতে বস। শোনো, আমার বিয়ের পর আমার বউকে তুমি রান্না শেখাবা। শেফালি মৃদু হেসে বললেন। রান্না শেখাতে হয় এমন মেয়েকে আমি বউ বানাবই না। তাহলে তো সর্বনাশ হয়ে গেল মা জননী। আপনার ছেলে যে এক বিদেশিনীকে পছন্দ করে বসে আছে। শেফালি সরু চোখে তাকান, যেন চোখ দিয়ে জিজ্ঞেস করছেন বিদেশি নেই। সৌমিক মাকে ছেড়ে দিয়ে বাটি হাতে নেয়। শেফালি ছেলের কান টেনে ধরলে বললেন। বিদেশিনীর পাল্লায় পড়েছিস? মা কান ছড়ো, নয়তো বাড়ি ফেলে দেব। তোকে তো আমি পড়ে দেখব, আগে খা গিয়ে। সৌমিক চলে যায়। শেফালি মৃদু হেসে আরেকটা বাটি হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে যান। সৌমিক ওনার কাছে কখনো কোনো কিছুই গোপন করে না। সৌমিকের সব কাজই ওনার মন মতো হয়। এই যে ছেলে বলল তার পছন্দ কোনো এক বিদেশি মেয়ে, এটাও ওনার বেশ লেগেছে। খালেদা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই বাড়িতে আসার পর থেকে উনি দেখেই যাচ্ছেন শেফালি সৌমিককে এক চোখে আর ঋত্বিককে এক চোখে দেখেন। একই পেটের সন্তান, অথচ দুজনের জন্য দুই রকম ভালোবাসা। হাফসা অলিন্দি দাঁড়িয়েছিলেন। পালক বাইক থেকে নেমেই ওনার পাশ কেটে দৌড়ে গিয়ে ঘরে ঢুকলো। হাফসার দিকে তাকালো না পর্যন্ত। হাফসার সন্দেহ হলেও আপাতত চুপ থাকলেন। ঋত্বিককে নিয়ে ঘরে বসলেন। তাকে বসতে দিয়ে পালককে ঘরে গেল। দরজা বন্ধ। ডাক দিলে পালক বলল। আমার ঘুম পাচ্ছে মা, আমাকে ডেকো না। পালকের সিক্ত কণ্ঠ শুনে হাফসার বুঝতে কষ্ট হলো না যে সে কাঁদছে। হাফসা কিছু না বলে ঘরে আসেন। ঋত্বিকের সামনে দাঁড়িয়ে বলেন। কি হয়েছিল তোমাদের বাড়িতে? ঋত্বিক বলল। কই, তেমন কিছু তো হয়নি। আপনার শরীর কেমন? চাচা কই গেছেন? তোমার চাচা রাগারাগি করে বেরিয়ে গিয়েছিল, আর আসেনি। ঋত্বিক কপাল কুঁচকায়। হাফসার কি হয়েছে জানতে চাইলে হাফসা বলেন, প্রচন্ড মাথা ব্যথা করছে। পালকের বিষয়টা ওনাকে ভাবাচ্ছে। মেয়েটা ফোনেও কাঁদলো, এখনো কাঁদছে। কিছু একটা তো হয়েছে ওই বাড়িতে। একটু থেমে হাফসা বললেন। তোমার উপর নির্ভর করে আমার মেয়েকে ওইখানে পাঠিয়েছি। তুমি আমাকে কথা দিয়েছো তোষির চোখে এক ফোঁটা জল পড়তে দিবে না, তোমার মায়ের ছায়া পড়তে দিবে না ওর উপর। তুমি ওর ঢাল হয়ে থাকবে। আমি শুধু তোমার কথা ও কাজের মিল দেখতে চাই। ঋত্বিক বলে। তুই সে আমার অর্ধেক কিনে চাচিমা। ওর একটা পশমে আঁচ পড়া মানে আমার একটা পাথরে তীর লাগা। হাফসা ম্লানে হাসেন। ঋত্বিক বলেন। আজ থানায় গিয়েছিলাম, জানতে চেয়েছিলাম এতদিন ওনাদের কোনো ব্যক্তি টাকা দিত কোনো তদন্ত না করার জন্য। যে দুজন পুলিশের উপর কাজ ছিল ওনারা কেউ আসেনি। আজ কাল পরশু আবার যাব। আপনি যাবেন আমার সাথে? হাফসা বললেন। তোমার চাচা এই বিষয় নিয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি নাকি অযথা সন্দেহ করি। রাগ দেখালে নিরপরাধী হয়ে যাবেন। শুধু দু একটা প্রমাণ জোগাড় করি, তারপর এমন ব্যবস্থা করবো যে গড়গড় করে সত্যিরা বলবেন। ঋত্বিক বিদায় নিয়ে চলে আসে। রাস্তায় দুটো ছেলের সাথে দেখা হয়। তাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি যাওয়ার পথ ধরলো। বাড়ির সামনে আসতেই ফোন বেজে ওঠে। একেবারে গেটে ঢুকতেই বাইক থামায় ঋত্বিক। স্ক্রিনে চাচিমার নাম্বার। ঋত্বিক ফোন ধরে সালাম দিয়ে বলে। কি হয়েছে চাচিমা, কোনো সমস্যা? ফোনের ওপাশ থেকে পালকের কান্নারত কণ্ঠ ভেসে আসে। ভাইয়া
তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো। ঋদ্ধিকের বুকটা ধুক করে উঠল। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে আবারও ফিরে আসার পথে ছুটলো। উঠানে বাইক রেখে দৌড়ে হাফসার ঘরে যায় ঋদ্ধিক। হাফসা মাটিতে পড়ে আছে, কপালের ডান পাশ থেকে রক্ত পড়ছে। ওনার মাথা খুলে রেখে রক্ত পড়ার জায়গায় চেপে ধরে কাঁদছে আর মা মা বলে ডাকছে পালক। চেয়ারের ওপরে একটা গামছা ছিল, ঋদ্ধিক সেটা দিয়ে এসে হাফসার মাথা বেঁধে বলল। পানি নিয়ে আসো। পালক নিজের ঘরে দৌড়ে গিয়ে জগে নিয়ে আসে। ঋদ্ধিক হাফসার মুখে পানি ছিটিয়ে দিল। হাফসার সাড়া নেই। কোলে তুলে বিছানায় রেখে ফোন বের করে সৌমিককে ফোন দিয়ে বলল, গাড়ি নিয়ে চাচাদের বাড়িতে আয়, কেন? হসপিটাল যেতে হবে। ফোন রেখে তানিলকে ফোন দিয়ে বাইক নিয়ে যেতে বলে এসে পালককে বলল। কিভাবে হলো এটা? মাত্র তো ভালো লেগে গেছিলাম। পালক বলল, আপনি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর কিছু একটা পড়ার শব্দ কানে এসেছে। প্রথমে ভেবেছি অন্য কিছু হবে, তারপর মাকে ডাক দিই, কোনো সাড়া না পেয়ে এসে দেখি। থেমে কান্না করে দেয় পালক। তারপর বলে, ভাগ্যিস আমি তখনও ঘুমাইনি। বাবাকে অনেক ফোন দিয়েছি, তোলেনি। তারপর উপায় না পেয়ে আপনাকে দিয়েছে। তোমার আব্বুকে বলনি তো? পালক হালকা করে না সূচক মাথা নেড়ে বলল। খেয়াল হয়নি বলার। বলার দরকার নেই, শুধু শুধু টেনশন করবে। প্রায় 15 মিনিট পর গাড়ি নিয়ে আসে সৌমিক। গাড়ি থেকে না নেমেই হর্ন বাজাচ্ছে। ঋদ্ধিক পালককে উদ্দেশ্য করে বলল। আমি চাচিমাকে নিয়ে গাড়িতে উঠছি, তুমি দরজায় তালা দিয়ে আমাদের সাথে চলো। পালক তাই করলো। গাড়িতে ওঠার পর ঋদ্ধিক নির্দেশ দিল সদর হাসপাতাল যেতে। সৌমিক জবাব না দিয়ে গাড়ি স্টার্ট দেয়। আধ ঘন্টার মধ্যে পৌঁছে যায় তারা। ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তার দেখে বলল তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। মাথায় অনেক রক্তক্ষরণ হয়েছে। জ্ঞান না ফেরায় আইসিইউতে নেওয়া হয় ওনাকে। পালক ক্রমাগত কল দিয়ে যাচ্ছে তার বাবাকে। উনি এখনো ফোন তুলছেন না। পালক তার বলতে চাওয়া কথাগুলো মেসেজ দিয়ে রাখলো। মেসেজ সেন্ড করে 2 হাতে মুখ গুজে বসে পড়লো। ঋদ্ধিক একটা চেয়ারে বসে আছে। শ্রমিক আউটডোরে দেওয়ালে হেলান দিয়ে ফোন টিপছে আর একটু পর পর পালকের দিকে তেরসা চোখে তাকাচ্ছে। ঋদ্ধিক যখন বলেছিল হসপিটাল যাবে, তখন সে ধরে নিয়েছিল পালক হয়তো তার দুঃখে এসে সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। যাক, মেয়েটা সুস্থ আছে, এটাই অনেক। তার জন্য কেউ মারা যাক, এইটা সে চায় না। শেফালি বেগম ঘড়ির দিকে তাকিয়ে দেখালেন রাত 12টা বাজে। অথচ শ্রমিক ঋদ্ধিক কেউই বাড়িতে আসেনি। ঋদ্ধিকের কথা মনে পড়লে যতটা রাগ হয় ততটাই দুশ্চিন্তা হয়। শ্রমিকের কথা মনে পড়লে শ্রমিক কোথায় আছে সেটাই তো জানে না তিনি। কিছু না বলেই দৌড়ে বেরিয়ে গেছে। ফোনও তুলছে না। শেফালি আবার ফোন দেয়। এবার ফোন তুললো শ্রমিক। হ্যাঁ মা, বলো। ওই অসভ্য, কিছু না বলে কই চলে গেছিস? ফোনটাও তুলছিস না। রাত কয়টা বাজে দেখেছিস? শ্রমিক বলল। মা, চাচিমার শরীর খারাপ, আমি আর ভাই হসপিটালে নিয়ে এসেছি ওনাকে। তোমরা ঘুমিয়ে পড়ো, আমার ফিরতে দেরি হবে। শেফালি আক্রোশে ফেটে গেলেন। নিশ্চয়ই শ্রমিককে ভুলিয়ে ভালিয়ে ঋদ্ধিক নিয়ে গেছে। হাফসার জন্য ওনার ছেলে এত ভাবে। ফোন কেটে দিলেন। দাঁতে দাঁত চেপে বললেন, মায়ের থেকে শাশুড়ির মূল্য বেশি। তৌসির খুব পাচ্ছে না যে ঋদ্ধিকের থেকে নিজেকে দূরে দূরে রাখে। আর সেই ঋদ্ধিকের অনুপস্থিতিতে ভেতরটা খচখচ করছে। আজকাল এমনই হয় তার। সারাদিন বাহিরে থাকার পর 10টার দিকে বাড়িতে এসেছিল ঋদ্ধিক। 10:30টার দিকে কারো ফোন পেয়ে এক্ষুনি আসছি বলে বেরিয়ে যায়। এখন রাত 1:30 বাজে, এখনো ফেরেননি ঋদ্ধিক। 12টার দিকে তৈশির ফোনে একটা মেসেজ এসেছিল। জরুরি কাজে আটকে গেছে, কাল আসবো। এই ছোট্ট মেসেজটি ঋদ্ধিকে দিয়েছে। কি আবার কাজ তার? তৈশি নিজেকে সংযত করার চেষ্টা করলো। ভাবতে চায় না সে ঋদ্ধিককে, কিন্তু পারছে না। বারবার ঋদ্ধিকের ভাবটা মনে উকি দিচ্ছে। প্রাণটা ব্যাকুল হয়ে যাচ্ছে ঋদ্ধিকের খবর জানতে। তৈশি লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে হালকা করে চোখ বন্ধ করলো। চোখে ভেসে উঠলো তার সাথে করা ঋদ্ধিকের অসভ্য কর্মকাণ্ডের মুহূর্তের কথা। তৈশি উঠে বসলো। ফোন হাতে নিয়ে তার বাবার হোয়াটসঅ্যাপে প্রোফাইলে গেল। ঋদ্ধিকের সাথে একটা ছবি তুলেছেন তিনি। সেই ছবিখানা ভালোবেসে প্রোফাইলে করেছেন। সপ্তাহখানেক আগে তৈশির ইচ্ছে করছিল তার বাবাকে কটু কথা শোনাতে, ছবিটি প্রোফাইলে রাখার জন্য। আজ সেই ছবিটি নিজে দেখছে। সাদা শু আর টাকনুর ওপর হতে কালো প্যান্ট, সাদা টি শার্টের ওপর বোতাম খোলা কালো শার্ট, মাথায় কালো ক্যাপ। এই কালোর আবরণে হলদেটে গায়ের রঙের ঋদ্ধিককে খুব আকর্ষণীয় লাগছে। পুরো এর নিচ পর্যন্ত ফোল্ড করা শার্টের উন্মুক্ত কিছুটা হাতে ভেসে ওঠা রং আকর্ষণের মাত্রা বাড়িয়েছে। তৈশি দ্রুত ফোনের আলো নিভালো।
কি করছে সে? কি হয়ে গেল তার? ঋদ্ধিকে নিয়ে কেন ভাবছে? কেন তার হার্টবিট বেড়ে যাচ্ছে বারবার? চোখ বন্ধ করে আবারও লম্বা শ্বাস নিল। না, মস্তিষ্ক মানছে না। বারবার অবাধ্য হয়ে ঋদ্ধিকের কথাই ভাবছে। ঋদ্ধিককে দেখার জন্য মন ছটফট করছে। আকস্মিক তৈশীর মনে হলো ঋদ্ধিকের ব্যাগের কথা। ব্যাগের মধ্যে কি এবার আছে যে সে এটা সময় লক করে রাখে? আলমারিতে লক করে রেখেছে। তৈশে উঠে চাবি খুঁজতে লাগে। ড্রেসিং টেবিলের ড্রয়ারের চাবি পেল। একটা একটা করে চাবি দিয়ে চেষ্টা করে। চতুর্থবার আলমারি খুলে যায়। ব্যাগ বের করে তল্লাশি শুরু করে দেয় তৈশী। সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে মূল্যবান তেমন কিছু পেল না। ঋদ্ধিকের জামা কাপড় আর একটা অ্যালবাম। তৈশী এলোমেলো ভাবেই সবকিছু ব্যাগে তুলে ঢুকিয়ে দিতে লাগে। অ্যালবামটি রাখার আগে অনিচ্ছাকৃত ভাবেই সেটা খুললো। সে ভেবেছিল ফ্যামিলি অ্যালবাম হবে, কিন্তু এটা দেখে তার চোখ ছাড়া মারা। তৈশীর ছবি। সে চা খাচ্ছে, ভাত খাচ্ছে, ছাদে দাঁড়িয়ে আছে, এমনিতেই বসে আছে, হাঁটুতে ঘুমাচ্ছে। কত শত ফটো লুকিয়ে লুকিয়ে ঋত্বিক তার এত ছবি তুলে রেখেছে, সেটা আবার অ্যালবামে সাজিয়ে রেখেছে। শেষের দিকের কয়টি ছবি তার কিশোরীকালের। দুজনে একসাথে কয়েকটা ছবি। তৈশী অ্যালবাম সরিয়ে নিয়ে ব্যাগটা আলমারিতে রাখতে গেল। ব্যাগ রাখার পর একটা ডায়েরি চোখে পড়ে তার। তৈশী ডায়েরি হাতে নিয়ে আলমারি বন্ধ করতে লাগে, তখনই তার হাত থেকে ডায়েরি পড়ে গেল। ডায়েরির ভেতর থেকে কয়েকটা ভাঁজ করা কাগজ ছিটকে পড়লো। তৈশী একটা একটা করে সবগুলো তুললো। ভাঁজ খুলে খুলে দেখলো এইগুলো তারই দেওয়া পত্র। বাকি পত্রগুলো নিয়ে খাটে বসলো। কাগজগুলোর ভাঁজ খোলার আগে ফিহার রুম থেকে অনেক জোরে একটা চিৎকার আসে। সব পত্র একত্রে বেডের নিচে রেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো। শেফালি শঙ্কিত হয়ে ফিহার রুমের দিকে ছুটে যাচ্ছেন। রূপসাও বেরিয়ে আসলো। গেস্ট রুম থেকে তৈশীর সামনে আগালো। ফিহার দরজায় তার বাবা মা রাখছে। মিনিট খানেক পরে দরজা খুলে দেয় ফিহা। শেফালি হুমড়ি খেয়ে রুমে ঢুকে হন্তদন্ত হয়ে বললেন, কি হয়েছে তোর? এত জোরে চিৎকার দিলি কেন? কিছু দেখেছিস? ভয় পেয়েছিস তুই? ফিহা তার মায়ের হাত সরিয়ে বলল, দুঃস্বপ্ন দেখেছি। যাও তোমরা ঘুমিয়ে পড়ো গিয়ে। এনামুল হক স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বললেন। আয়তুল কুরসি পরে ঘুমাবি। ফিহা সম্মতি জানিয়ে কিঞ্চিত মাথা নাড়ে। এনামুল চলে যান। শেফালি মেয়ের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে তৈশীকে দেখে কপাল কুঁচকালেন। তৈশী স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। উনি তীক্ষ্ণ চোখে তাকিয়ে চলে যান। ফিহা দরজা বন্ধ করে দেয়। তৈশী দাঁড়িয়েই রইল দরজার বাইরে। ফিহা আর চোখে মুখে দেখে সে বুঝতে পারছে ফিহা কেঁদেছে। এই চিৎকারটা ভয়ের চিৎকার ছিল না, ওটা আর্তনাদের চিৎকার। কিন্তু ফিহা কেন কাঁদবে? কি এমন কষ্ট তার? চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দরজা খুলে ফিহা। হাতে পানির খালি বোতল। দরজার সামনে তৈশীকে দেখে কিছুটা অবাক হয়, কিন্তু বিস্ময়ের চেহারায় না ফুটিয়ে পা বাড়ায় পানি আনতে। তৈশী বলে ওঠে, দোয়া করি আপনার কষ্টগুলো সুখে পরিণত হোক, আর এই আর্তনাদের চিৎকারগুলো সত্যি দুঃস্বপ্ন হয়ে যাক। থেমে গেল ফিহা। পেছন ঘুরে অবাক চোখে তাকালো তৈশীর দিকে। তৈশী একটু সামনে গিয়ে ম্লান হেসে বলল, কোনো সাহায্যের প্রয়োজন হলে বলবেন, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বলে চলে যায় তৌসী। ফিহা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বিগত 1 বছরে যা কেউ ধরতে পারেনি তা এক মুহূর্তে ধরে নিল তৌসী। হাফসার পাশে বিষণ্ণ হয়ে বসে আছেন ইমরুল হক। অন্য পাশে বসে আছে পালক। ইমরুলের সোজা একটা চেয়ারে বসে আছে ঋদ্বিক। পায়ে পা তুলে চেয়ারের হাতায় পুরোই ঠেকিয়ে আছে। শান্ত শীতল চোখে ইমরুলকে পর্যবেক্ষণ করছে। রাতেই এখানে এসেছেন ইমরুল। পালক কেন ওনাকে এখানে কথা জানিয়েছে সেই জন্য পালককে ধমকিয়েছেন সে। ইমরুল হককে কেবিনের ভেতরে ঢুকাতে চায়নি, ওনার অনেক অনুরোধের পর ঢুকিয়েছে। কেবিনে ঢোকার পর থেকে হাফসা ওনার সাথে একটাও কথা বলেনি। ইমরুল হক স্তব্ধ হয়ে আছেন। স্ত্রীর সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সকালে। বাড়ি ফিরেছেন রাত 12টায়। দরজায় তালা দেওয়া ও বাড়িতে কাউকে না দেখে উনি ফোন বের করেন হাফসাকে কল দিতে। ফোনে চার্জ ছিল না। চার্জার ঘরের ভেতরে ছিল, কিন্তু ঘরে তালা দেওয়া। ইমরুল বাজারে যান। অনেক দোকান বন্ধ ছিল, যেগুলো খোলা ছিল সেগুলো বন্ধ করার প্রস্তুতি চলছিল। একটা দোকানে ঢুকে অনেক অনুরোধ করে ফোন চার্জ দেয়। তখনই ফোন অন করে পালকের মেসেজ পায়, যেটা লেখা ছিল হাফসা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছেন। ঋদ্বিক তাকে নিয়ে এই হসপিটালে এসেছেন। ইমরুল আর দেরি না করে বাসে উঠে হাসপাতালে চলে আসে।
কিন্তু এসেছে থেকে ঋদ্দিক ও হাফসা ওনার সাথে কোনো কথা বলছে না। ইমরুল হাফসার হাতের উপরে হাত রাখলে চোখ খুলে তাকান তিনি। দুর্বল হাতটা আস্তে করে সরিয়ে নিয়ে বলেন, পাপি হাতে আমাকে স্পর্শ করবেন না, নিজেকে অসুস্থ অসুস্থ লাগে। ইমরুল হক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, গতকাল তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে হাফসা। এভাবে আর কখনো রাগ করে বাড়ি ছেড়ে যাব না, আমাকে মাফ করে দাও। ঋদ্দিকে শীতল চোখজোড়া খিচে নেয়। চেয়ারের হাতায় কুনোয় ঠেকানো হাতের উপরে মাথা ভর করে কপাল চেপে ধরলো। অন্য হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সংযত করছে। কোন বিষয়ের জন্য মাপ চাচ্ছ? আর অন্যায় কি আমার সাথে গতকালই হয়েছে? আর কোনো অন্যায় করনি তুমি? আমাদের মা মেয়ে সবাইকে দিনের পর দিন ঠকিয়ে এসো, অন্যায় বিরোধ হওনি তোমার? বলতে বলতে হাফসার চোখ বেয়ে পানি চলে আসে। ইমরুল হক ব্যর্থ শ্বাস ছেড়ে বললেন, সন্দেহ তোমাকে আজ কোথায় থেকে কোথায় নিয়ে এসেছে হাফসা। তুমি আবারও ওইসব কথা তুলছ। আফসোস আমার কাছে কোনো প্রমাণ নেই, নয়তো তোমাকে আমি ভুল প্রমাণ করতাম। হাফসার কোনো জবাব নেই। ঋদ্দিক কিছু বলতে গিয়েও বলল না। আপাতত হাফসার অসুস্থতার কথা ভেবে চুপ থাকছে সে। পালকের মস্তিষ্কে কোনো কিছু ঢুকছে না, শুধু চেয়ে চেয়ে কে কি বলছে সেটাই শুনছে। ইমরুল হক ফের বলল, তোমার মনে আছে হাফসা, যেদিন রাতে দোষী পালাতে গিয়ে ধরা পড়ছিল রোকসানার হাতে? এর পরের দিন সকালে তুমি আমাকে সে জিজ্ঞেস করছিলে রোকসানা কেন মধ্যরাতে পুকুরে যাবে, আমি ছাড়া আর কোনো পুরুষ কি এ বাড়িতে আছে? সেদিন তুমি আমাকে যতটা প্রশ্ন করেছিলে সবগুলোই সন্দেহ হয়েছিল। আমি কিছুতেই তোমাকে বোঝাতে পারছিলাম না তুমি আমাকে নিয়ে ভুল ভাবছ। ওই দিন দুপুরে যখন তুমি নামাজে শুনলাম, আমি সেই ফাঁকে রোকসানার ঘরে গেলাম। ওকে জিজ্ঞেস করেছিলাম কারোর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। সে যেন নির্দ্বিধায় আমাকে বলে আমি সসম্মানে তাকে বিয়ে দেব। সে আমার কথা জবাব দেয়নি। আমি চলে আসার সময় বলেছিল, ভাইজান একটু পানি খেতে দিও। ইমরুল হক থামেন। সবাই চুপ আছে। ঋদ্দিকে ভ্রু যুগলে সূক্ষ্ম ভাঁজ। ইমরুল আবার বলেন, তুমি আমাকে অপবাদ দিচ্ছ। আমি পাপ ঝরাতে রোকসানাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমাকে এতটা খারাপ ভেবে নিলে? কিভাবে বললে বিশ্বাস করবে তুমি? আমার জানা নেই হাফসা, আমার জীবনে পরনারীর সাথে কোনো পাপে জড়ায়নি। আমি রোকসানাকে লুকিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাইনি। দোকানে যাওয়ার সময় রোকসানা আমাকে বলছিল শরীর অনেক খারাপ করছে ভাইজান, কিছু টাকা দিয়েও ডাক্তার যাব। আমি ওকে বলেছি দোকানে যাস, আমি তোকে ভালো ডাক্তার দেখাবো না। এটাই আমার ভুল হয়েছে। আমি তার হাতে টাকা গুঁজে দিলে আজ তুমি আমাকে এত বড় অপবাদ দিতে পারতে না হাফসা। ইমরুল হক আরো কিছুক্ষণ চুপ থেকে তারপর বলেন, তুমি আমাকে আরও বলো, আমি নিজে সত্য চেপে নিতে তৌশিকে ফাঁসিয়েছি। কিভাবে পারো এটা ভাবতে যে আমি আমার মেয়েকে ফাঁসিয়েছি? ওইটা আমার রক্ত হাফসা। আমার মেয়ের সাথে এত বড় অন্যায় আমি করব? এতটা অমানুষ ভাবো আমায়? পালক অবিশ্বাস্য চোখে তার মায়ের দিকে তাকায়। তার মা তার বাবাকে এত সন্দেহ করেন, এত বড় বড় অপবাদ দেন। হাফসা নীরবে কাঁদছেন। উনি হয়তো স্বামীর কথা বিশ্বাস করেছেন, হয়তো বা করেননি, কিন্তু ঋদ্দিক কিছুই বিশ্বাস করলো না। যতক্ষণ না থানার বিষয়টা ক্লিয়ার হবে ততক্ষণ সে কিছুই বিশ্বাস করবে না। কিছুক্ষণ পর ডক্টরও চলে আসলো। হাফসাকে দেখে বলল, আপনারা চাইলে আজই যেতে পারবেন, আর কোনো সমস্যা নেই। তবে পেশেন্টের যত্ন নিতে হবে। ওনার শরীর অনেক দুর্বল। সময় মতো খাওয়া দাওয়া না করলে এরকম আরও অনেক হবে। ঋদ্দিক আর দেরি করলো না। হাসপাতালের সব হিসাব নিকাশ চুকে গাড়ি নিয়ে আসে। পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বলেনি। বাজারে এসেই থেমে যায় ঋদ্দিক। ড্রাইভারকে আগেই ভাড়া দিয়ে রেখেছে, তাই সে বলে, ওরা রাস্তা দেখিয়ে দিবে, একদম বাড়িতে নিয়ে যাবেন। আর হ্যাঁ, সাবধানে চালাবেন, কিছু রাস্তা অনেকটা ভাঙা আছে। ড্রাইভার মাথা নাড়ায়। ঋদ্দিক পেছনের সিটে বসে থাকা ইমরুল হকের দিকে ঝুঁকে বলে, আপনাকে বলছি, চাচিমার যত্নের যেন কোনো ঘাটতি না থাকে। এটা আপনার ভাতিজান নয়, ওনার ছেলের হুকুম। দ্বিতীয়বার একঘেয়েমির কারণে যদি চাচিমার এরকম কোনো দুর্ঘটনা ঘটে, আমি ভুলে যাব আপনি আমার চাচা হন। ইমরুল হক হতাশ ভঙ্গিতে মাথা নাড়ান। ওরা চেহারায় ব্যর্থতার ছাপ। ঋদ্দিক উঠে গিয়েও আবারও ঝুঁকে বলে, আর হ্যাঁ, সবাইকে বলছে তুষির গানে যেন এসব কিছু না যায়। চাচিমা সুস্থ হয়ে উঠলে আমি নিজে ওকে নিয়ে আসবো। যাও এবার। বেলা 11টা বাজে। তৈশির ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো, এখনো কিছু খাওয়া হয়নি তার। খিদেই পেট চোচো করছে। ঋদ্দিক হলে এতক্ষণে রুমে খাবার চলে আসতো। এখন কেউ তার কথা ভাবছেই না। তৈশি সিদ্ধান্ত নিল
খালেদা খালাকে গিয়ে বলবে তাকে কিছু খেতে দিতে। এই বাড়িতে তো সে যেচে পড়ে আসেনি, তাকে জোর করে নিয়ে এসেছে। সে কেন শুধু শুধু উপোস মরবে? ড্রয়িং রুমে এসে দেখলো সৌমিক আর রূপসা কিছু একটা নিয়ে খুব জোরে জোরে হাসছে। তাদের সাথে হাসছে শেফালিও। ফিহা পায়ের উপর পা তুলে সোফায় হেলান দিয়ে হাতে হাত ভাঁজ করে বসে আছে। ওর ঠোঁটের কোণে মলিন হাসি, যা জোর করে রাখার চেষ্টা করছে। তৈশি সিঁড়ি ভেঙে নিচে এসে গলা ছেড়ে ডাকে, খালেদা খালা। তৈশির ডাক শুনে উপস্থিত সবার চোখ তার দিকে চলে যায়। শেফালি কপাল কুঁচকে তাকান। রূপসা বললে, আরে তৈশি ভাবি, আসো বসো এসে। শেফালি রূপসার দিকে কটমট করে তাকালেন। সে তা দেখলো না। খালেদা কিচেন থেকে দৌড়ে আসেন। উনি ভাবছেন ফিহা রেখেছে, তাই উনি বললেন, ফিয়া আম্মা ডাকছো? ফিহা তৈশিকে দেখিয়ে বলল, আপনার ছোট বেগম ডাকছে। সৌমিক চট করে কথা টেনে নিয়ে বলে, ওই দুশ্মনী করস কেন? বল মেজু বেগম, আমারটা হবে ছোট বেগম। রূপসা খিলখিল করে হেসে উঠল। শেফালির গা জ্বলে ওঠে। ছেলে মেয়ের আধিক্যতা দেখে উনি ফিহা ও সৌমিকের দিকে ক্রোধ দিয়ে তাকান। খালেদা শেফালির দিকে আর চোখে তাকিয়ে সংশয় নিয়ে তৈশিকে বললেন, কিল লাইগা ডাকছো? 1 কাপ চা। সৌমিক বলে, নানা খালা 5 কাপ। আজ মেজু বেগমের সাথে আড্ডা হবে, আপনি আড্ডা দিতে চাইলে আপনিও নিয়ে আসেন। খালেদা চলে যান। শেফালির আগে ফুসতে ফুসতে উপরে চলে গেলেন। যেতে যেতে শুনলেন সৌমিক বলছে, খালা 4টা, একটা উইকেট হয়েছে। সবাই টুকটাক গল্প করতে করতেই চা খাচ্ছে। ফিহাজ একটু পর তৈশির দিকে তাকাচ্ছে। ব্যাপারটা খেয়াল করছে তৈশি। সৌমিক গল্প করার থেকে রূপসার সাথে আলাদাভাবে কথা বলছে বেশি। তৈশি ওদের দেখলেই কেন জানি মনে হয় সৌমিক রূপসাকে পটানোর চেষ্টা করছে। ফিহা হঠাৎ বলে উঠল, তৈশি ভাইয়া কাল থেকে বলছে সে কাজে আটকে আছে। কিসের কাজে আটকে আছে তোমাকে বলেছে? সৌমিক বলতেই যাচ্ছিল ঋত্বিক কোথায়, তখনই ভাইয়ের করা নিষেধজারির জন্য চুপ থাকলো। তৈশি কিছু বলছে না। সে নিজেই তো জানে না ঋত্বিক কোথায়। গতকাল সারাদিন বাইরে ছিল, বাসায় এসে রাতে কোথায় গেল আর আসলো না। ফিহা বলল, এত ছাড় দেওয়া ভালো নয় তৈশি। তোমার যেটা সেটা তোমাকে আগলে রাখতে হবে। সংসারের প্রতি মনোযোগী হও, তোমার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। ফিহা কিছুক্ষণ থেমে বলল, তুমি যেমনই হও, তোমার অতীত যতই অন্ধকার হোক, আমি কখনোই চাইবো না তোমার সাথে অন্যায় কিছু ঘটুক। মায়ের বিষয়টা সাইডে রেখে ভাইকে প্রাধান্য দাও, নয়তো ঠকবে তুমি। এতক্ষণে মুখ খুলল তৈশি। জীবনে নতুন করে আর ঠকার কিছু নেই আপু, মানুষ আমায় অনেক ঠকিয়েছে। ফিহা বলল, মানুষ কি কখনো কাউকে ঠকাতে পারে? যে ঠকায় সে মানুষের কাতারেই পড়ে না। মানুষ হলে হয়তো ঠকে যাওয়ার যন্ত্রণা বুঝতো, অন্যকে ঠকানোর আগে নিজেকে অপরাধী ভাবতো। অমানুষ বলেই তো এগুলো সম্ভব। ফিহা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাপ রেখে উঠে চলে গেল। সে হয়তো তার নিজের কথা বলছে অথবা অন্য কিছু। আকস্মিক সৌমিকের কি যেন হলো। তার কাঁধ থেকে রূপসার হাত সরিয়ে বলল, ছাড় তো, ভালো লাগছে না। তার চেহারা বিষণ্ণ। অর্ধেক চা রেখেই চলে গেল সে। রূপসা রাগ করে বলল, কয়েক ঘন্টা পর পর ওর কি হয় রে ভাই? সহ্যই করতে পারে না আমাকে। তৈশি চা শেষ, সে উঠে চলে গেল। এসেছিল হালকা কোনো খাবার খেতে, খেলো চা। হাসি পাচ্ছে তার। রুমে এসে পায়চারি করতে লাগে। অস্থির লাগছে তার। বাইরে ছিল ভালোই ছিল, এখন আবারও রাতের মতো অবস্থা হচ্ছে। ঋতিকের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। এর থেকে তো সাংঘাতিক হচ্ছে। ঋদ্ধিকে দেখার জন্য মন ছটফট করছে। মনে হচ্ছে যেন কত যুগ দেখেনি ঋদ্ধিককে। তো সে মাথা চেপে ধরলো। এ কি হয়ে গেল তার? ঋদ্ধিকের কথা এত ভাববে কেন? কেন আগের মতো ঋদ্ধিককে ঘৃণা করতে পারছে না? আচ্ছা, ঋদ্ধিক তাকে জাদু টোনা করেনি তো? না না, এসব কি ভাবছে? এসব করবে না ঋদ্ধিক। তৈশির মনে পড়লো ওই ডায়েরি তো পড়া হয়নি, আর পত্রগুলো পড়া বাকি। দরজায় কেউ করার আছে। তৈশি বিরক্ত হলো। আবারও ডাক পড়ে, তৈশি শুনছো? ঋদ্ধিকের গলা। দরজা খুলে দেয় তৈশি। ঋদ্ধিক কপাল টিপে ধরে দাঁড়িয়েছিল। দরজা খুলতেই চোখ তুলে একবার তাকিয়ে তৈশির পাশ কেটে এসে খাটে বসলো। শার্টের দুটো বোতাম খোলা, মাথা নিচু করে বসে আছে। তাকে ক্লান্ত ও চিন্তিত লাগছে। তৈশি দরজা এটে এসে জানালার সামনে দাঁড়ায়।
ইচ্ছে করছে ঋত্বিকের সাথে কথা বলতে, কিন্তু কিভাবে বলবে? আকস্মিক লজ্জা তাকে গ্রাস করে রেখেছে। এমন কেন হচ্ছে? কেন বদলাচ্ছে তার অনুভূতি? চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নেয়। না, কিছুই স্বাভাবিক হচ্ছে না। আজ ঋত্বিকে কেন কথা বলছে না? ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে দেখলো ঋত্বিক পা ঝুলিয়ে খাটে শুয়ে আছে, চোখ মেলে আছে ঘুরতে থাকা সিলিং ফ্যানের ওপর। ঋত্বিক কি অনেক চিন্তিত? সে কি জিজ্ঞেস করবে কি হয়েছে? না না, এটা অনেক লজ্জার ব্যাপার হয়ে যাবে। এতদিন কোনো পাত্তা না দিয়ে আজ যেচে পড়ে কথা বলবে। কথা বলার মতো একটা উপায় পেয়ে গেল। সকালে পালক ফোন দিয়ে জানিয়েছে রাতে তাকে ঋত্বিক বাড়িতে দিয়ে এসেছে। তৈশী আসলো পালকের কথা জিজ্ঞেস করতে। কপালের ওপর একটা হাত রেখে শুয়েছে ঋত্বিক। শার্টের কয়টি বোতাম খুলে রাখায় উন্মুক্ত কিছুটা বুক দেখা যাচ্ছে। এটা তো সর্বনাশা দৃশ্য। চট করে অন্যদিকে ঘুরে যায় তৈশী। পালক কই? ঋত্বিক কপালে হাত রেখে জবাব দেয়, বাড়ি গেছে। ঋত্বিকের গলা ভারী শোনালো। ঘুমে জড়িয়ে নিল, যতটা ভারী হয় ততটাই। আর কোনো কথা না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল তৈশী। ঋত্বিক এবার একটু নড়েচড়ে ওঠে, একটা বালিশ নিয়ে বিছানায় উপুর হয়ে আড়মোড়া হয়ে শোয়। তৈশী কুটিল চোখে তাকালো, পায়ের জুতোটাও খুলেনি। ঋত্বিকের পকেটে রাখা ফোন বেজে ওঠে, রিং বাজতে বাজতে বন্ধ হয়ে যায়। আবারও কল আসে। তৈশী গলা খাকারি দিয়ে বলল, ফোন বাজে। ঋত্বিক আগে নেশে শুয়েছে। তৈশী বুঝলো সে ঘুমিয়ে গেছে। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেল। কি করছে সারা রাত যে ঘুমায়নি? আবারও ফোন বাজলো। এবারও ঋত্বিকের সাড়া নেই। এত গভীর ঘুম? কিছুক্ষণ পর তৈশী খাটের পাশে গেল। ঋত্বিক ঘুমিয়ে আছে। আজ তৈশীর চোখে ঋত্বিককে পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ বলে মনে হচ্ছে। তৈশী মুগ্ধ চোখে তাকালো। ভাবলেই অবাক হয়, এটা সেই হ্যাংলা পাতলা মাথা ভর্তি অগোছালো চুলের ঋত্বিক ভাই। এতটুকু ছেলে আজ কি হয়েছে? একটা মানুষের সৌন্দর্য আর কত বাড়তে পারে। তৈশী দ্বিধান্বিত হাত জোড়া ঋত্বিকের পায়ে রাখলো। খুব সাবধানে জুতো খুলতে লাগে। ঋত্বিকের পায়ে স্পর্শ লাগতেই মাথা কাত করে পায়ের দিকে তাকায় সে। তৈশী তির্যক চাহনি বারবার ঋত্বিকের দিকে যাচ্ছিল। ঋত্বিকের চোখে চোখ পড়তেই হকচকিয়ে উঠল সে। খুলে নেওয়া জুতোর ধপ করে পড়ল নিচে। মানুষের ঘুম এত পাতলা হয় বুঝি? নাকি ঘুমোইনি? ঋত্বিক লাফ দিয়ে উঠে বসে সন্ধিহান কণ্ঠে বলে, কি করছিলে? তৈশী বলে, বিছানা খারাপ হচ্ছে। ঋত্বিক কেমন করে যেন তাকালো, তারপর হাই তুলতে তুলতে বলে, আচ্ছা, পরেরটা খুলে দাও। আমি কেন দিব? কারণ তুমি আগেরটা খুলেছ, তাও লুকিয়ে। লুকাবো কেন? বিছানায় জুতো তোলা পছন্দ নয় আমার। বারে, আমার ঘাট আবার বিছানা, আর হুকুম জারি করছো তুমি স্বামীর জিনিস বলে? আমার চোখের সামনে নোংরা চলাফেরা আমার সহ্য হয় না। বলে দ্রুত সরে যায়। আকস্মিক লজ্জা লাগছে তার, বুক ধড়ফড় করছে। কি যে হলো তার? ঋত্বিকের চোখে চোখ রাখলে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। 5 মিনিট ঋত্বিকের কোনো সারা শব্দ না পেয়ে তির্যক চোখে তাকায় তৈশী। ঋত্বিকের চোখ বন্ধ, হয়তো আবারও ঘুমের ভান ধরেছে। কিছু একটা ঘটে যাওয়ার সন্দেহ। কপাল কুঁচকে আসে তৈশীর। দ্রুত ওয়াশরুমে চলে যায়। একদিনের জন্য এসে আজ 3 দিন। সে তো সাথে করে প্রয়োজনে কিছুই আনেনি। দ্রুত বেরিয়ে ফিহার রুমে যায়। ওর রুম খালি। বের হয়ে এসে সৌমিককে দেখে তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে, ফিহা আপু কোথায়? ওর স্কুলের ফ্রেন্ডরা ফোন দিল, তাই ওদের বাড়িতে গেছে। ওহ, রূপসা আপু কই? সেও ফিহার সাথে আছে। কোনো সমস্যা আমাকে বলো। তৈশী দ্রুত না সূচক মাথা নাড়িয়ে উল্টা পথ ধরে রুমে চলে যায়। সৌমিক কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। তৈশীকে অস্বাভাবিক লাগছে আজ, যেন খুব একটা পেরেশানির মধ্যে আছে। রুমে এসে পায়চারি করতে লাগলো তৈশী। একটু পর পর ওয়াশরুমে যাচ্ছে, তো বের হয়ে গিয়ে ফিহা ও রূপসার খবর নিচ্ছে এসেছে কিনা। 2 ঘন্টা হয়ে গেছে ঋত্বিক ঘুমাচ্ছে, আর এই 2 ঘন্টা অস্বস্তিকর অবস্থায় আছে তৈশী। রাগে দুঃখে কান্না পাচ্ছে তার। এখন কি করবে সে? ঋত্বিককে ঠাক দেবে? না থাক, পরে আবার ওই লোকটা তার লাগামহীন জবান দিয়ে তৈশীকে নির্লজ্জ বলে বয়ান দিবে। আবার সৌমিকের থেকে ফিহার আসার সময় জানতে গেল, কিন্তু গিয়ে দেখলো এবার সৌমিকও বাড়িতে নেই। যত সময় যাচ্ছে তৈশীর অবস্থা খারাপ হচ্ছে। আরও ঘন্টাখানেক চলে যাওয়ার পর আর পারল না তৈশী। লাজ লজ্জার মাথা খেয়ে ডাক দিল ঋত্বিককে। শুনছেন? একটু থেমে
শুনতে পাচ্ছেন? হৃদিকের সাড়া নেই। উপর হয়ে ঘুমিয়ে আছে সে। তৈশী হালকা করে হৃদিকের বাহুতে ধাক্কা দিয়ে বলল, শুনুন। কপালে ভাঁজ পেলে বলে উঠে হৃদিক তৈশী বলে, উঠবেন প্লিজ। হৃদিকের আর সাড়া নেই। তৈশীর মাথায় আসলো হৃদিক উঠলে কি বলবে। বলার মতো কোনো কথা গোছাতে না পেরে দ্রুত গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে ড্রয়ারে একটা কলম দেখেছিল সে। কলম পেলেও কাগজ পেল না। কিছুটা অপ্রয়োজনীয় কাগজ পড়ে আছে ওয়ার্ড্রোবের ওপর। ওই কাগজ থেকে একটু ছিঁড়ে নিয়ে তার প্রয়োজনীয় জিনিসের নাম লিখলো। ধীর পায়ে এগিয়ে এসে ডাক দিল হৃদিককে। সে না শোয়ায় আবারও হালকা ধাক্কা দিয়ে দিল গায়ে। হৃতিক পিটপিট করে তাকায়। তৈশী ছোট্ট চিরকুটে হাতটা বাড়িয়ে দিল। হৃতিক হাত বাড়িয়ে ওটা নেয়। কাগজের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঘুম ঝরানো ছোট ছোট চোখ তুলে তৈশীর দিকে তাকালো। তৈশী লজ্জায় চলে আসে ওখান থেকে। এই সময় এসে তাকে এই লজ্জায় পড়তে হলো। হৃতিক একটু বিলম্ব না করে উঠে গেল ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে এসে ড্রেসিং টেবিলের ওপর থেকে ওয়ালেটটা পকেটে ঢোকাতে বেরিয়ে গেল রুম থেকে। তৈশীর এবার মনে হচ্ছে কেন জাগালো সে। কষ্ট করে ফিহা আসার আগ পর্যন্ত অপেক্ষা করত। 10 মিনিট পর চলে আসে হৃদিক। তৈশী জানালার সামনে দাঁড়িয়েছিল। হৃদিক এসে তার পেছনে দাঁড়ালো। সে টের পেয়েও নড়ল না। লজ্জায় জমে গেছে যেন। হৃদিক গলা খাকারি দিয়ে বলল, নাও। তৈশী না ঘুরেই হাত বাড়িয়ে দেয়। হৃতিক ব্যাগ তুলে দেয় হাতের উপর। ব্যাগ নিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় অবাধ্য চোখ জোড়া একবার চলে যায় হৃদিকের চোখে। হৃদিকের ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি। চট করে চোখ নামিয়ে চলার গতি বাড়ায়। ছি ছি, কি লুচ্চা ভঙ্গিতে তাকাচ্ছে লোকটা। তৈশীর প্রয়োজনীয় জিনিসটা এনে দিয়ে ঘুমিয়ে পড়েছিল হৃদিক। টানা 3-4 ঘন্টা ঘুমানোর পর ঘুম ভাঙলো। হাই তুলতে তুলতে মাথা কাত করে জানালার দিকে তাকিয়ে দেখলো তৈশী দাঁড়িয়ে ফোন টিপছে। হৃদিক হাসলো। সে তাকাতেই যে তৈশী তার থেকে চোখ ফিরিয়েছে এটা নজর এড়ায়নি হৃদিকের। বালিশের নিচে থেকে ফোন বের করে দেখলো বিকেল 4টা বাজে। তানিল অনেকগুলো ফোন করেছে আর মেসেজ দিয়েছে। তাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। বিছানা ছেড়ে উঠে তৈশীর সামনে গেল। তৈশী কিছু বুঝে ওঠার আগেই ছো মেরে ফোন কেড়ে নিল। অতর্কিত ঘটনায় কিছুটা চমকালো তৈশী। পরক্ষণে বলল, আশ্চর্য, আপনি আমার ফোন নিচ্ছেন কেন? ফোন দিন বলছি। তৈশী ফোন নিতে হাত বাড়ালে হৃদিক নিজের হাতে আর একটু উপরে তুলে নেয়। হাত উপরে রেখেই কিছুক্ষণ কি সব ঘাটাঘাটি করে ফোন ফিরিয়ে দিয়ে বলে, বিশেষ কিছু নেই, পিকচার গ্যালারি আর 3টি নাম্বারের কন্ট্রাক্ট। বলেই হাসে হৃদিক। তৈশী ফোন হাতে নিয়ে কিছু বলতে যাবে তার আগেই হৃদিক তৈশী ডান গলা টিপে বলে, শুটকি। শুটকি? আমি শুটকি? তৈশীর ঝাড়ানো প্রশ্ন হৃদিকের কর্ণকুহরে প্রবেশ করলো। দাঁড়ালো না, প্রস্থান করলো বেডরুমে। যেতে যেতে বলল, আমি একটা কাজে যাচ্ছি। তৈশী একা একাই আওড়ালো। আমি শুটকি? হৃদিক চলে যাওয়ার পর দরজা বন্ধ করে কাগজপত্র বের করে তৈশী আলমারি খুলে রাতে পড়তে না পারা ডায়েরিটা হাতে নিল। হতে তো পারে এই ডায়েরিতে কিছু না কিছু লেখা আছে। ডায়েরি নিয়ে খাটে বসলো তৈশী। ছাদের কর্নারে রেলিংয়ে দুটো কবুতর বসেছে। একসাথে উড়াল দিচ্ছে, আবার একসাথে সে রেলিংয়ে বসছে। যেন কে কার আগে রেলিং ছুঁতে পারে সেই প্রতিযোগিতাই করছে। ওদের মধ্যে চলছে অন্য আর এক প্রতিযোগিতা। একটু পর পর একটা আরেকটাকে ঠোঁট দিয়ে ঠোকর দিচ্ছে। হয়তো এটাই তাদের ভালোবাসার ধরন। কানে ইয়ারফোন গুঁজে শূন্য চোখে তাকিয়ে পাখিদের খেলা দেখছে ফিহা। হিংসে হচ্ছে তার। এমন প্রখর ভালোবাসার মানুষ কেন পায় না? মানুষ কেন ওদের মতো সঙ্গীর সাথে নিজের মানিয়ে নিতে পারে না? এমন ভালোবাসা পাওয়ার জন্য কি পাখি হয়ে জন্মাতে হয়? আকস্মাৎ মাথায় চড় পড়ে ফিহার। কি রে ডাইনি, কি ভাবিস এত? ধ্যান ভাঙ্গে তার। শ্রমিকের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বলল না। বুক চেরা ভারী নিঃশ্বাস ত্যাগ করে কান থেকে ইয়ারফোন খুলল শ্রমিক। এক লাফে রেলিংয়ে বসতে বসতে বলে, এত চুপচাপ থাকিস কেন আজকাল? ফিহা জবাব দিল না। শ্রমিক পুনরায় বলল, খবর জানিস, মা তো ঢাকা চলে যেতে বলেছে। বাবাকে বলেছে ভাই যেন এইখানে থাকে তৈশীকে নিয়ে। ঢাকায় নাকি ভাইয়ের কোনো জায়গা নাই। ফিহা নিরস কণ্ঠে জবাব দেয়, ঢাকা ওনার বাপের সম্পত্তি? মা একটু বেশি বেশি করছে।
তা তো করেছে। ওনার দুর্ব্যবহারে চারদিকটা অতিষ্ঠ হয়ে আছে। পরশু পালক অপমানিত হয়ে রাতেই চলে গেল, খাবারটাও খেলো না। কি বিশ্রী একটা ব্যাপার। কারো দুর্ব্যবহারে যায়নি, মা অসুস্থ শুনেছে তাই চলে গেছে। মা অসুস্থ শুনলে কেউ এতটাও কাঁদে না। আমি তার কান্না দেখেছি। এমন ভাবে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল যেন সে প্রাণ নিয়ে পালাচ্ছে। মুখ দেখলেও ভিতরের কথা আন্দাজ করা যায় ভাই। ওর চেহারায় কতটা বিষণ্ণতা ছিল তুমি দেখলে এসব বলতে না। দেখার দরকার নেই, আল্লাহ আর যেন না দেখাক। তাচ্ছিল্যের সুরে বলে সৌমিক। ফিহা বক্রোক্তিক্ত করে বলে, ভাইয়ার বিয়েতে যে পালকের পিছে পিছে ঘুরছ সবই চোখে পড়ছে। পিছে পিছে ঘুরছি, প্রেমে তো আর পড়ি নাই। ফিহা কিছু না বলে চলে গেল। সৌমিক রেলিং থেকে নেমে দুই হাতে রেলিং ধরে দাঁড়ালো। কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে পালকের নাম্বারে ফোন দিল। দুইবার দেওয়ার পর ফোন তুলল পালক। আসসালামু আলাইকুম, কে বলছেন? এই প্রথম ফোনে পালকের কণ্ঠস্বর শুনছে সৌমিক। বেশ চমৎকার মেয়েটার গলা। সৌমিক গলা খাকারি দিয়ে বলে, আমি বলেছি। পালক তরকারিতে মশলা দিচ্ছিল। ফোনের ওপাশে ব্যক্তির গলা শুনে থমকে যায় সে। হাতের চামচ সাইডে রেখে ক্ষীণ করে বলে, আমি তাকে সৌমিক। চুপসে যায় পালক। সে এটাই সন্দেহ করেছিল। সৌমিকের কণ্ঠ চিনতে ভুল করেনি সে। নিজেকে প্রশমিত করে বলল, শুনলাম তুমি যাওয়ার সময় নাকি কেঁদে কেটে বুক ভাসিয়েছিলে, সত্যি নাকি? পালক শক্ত কণ্ঠে জবাব দেয়, না। আচ্ছা, তাহলে ফিহা মিথ্যে বলেছে। ভারী চালাক মেয়ে তো তুমি। চাচিমার অসুস্থতার কথা শুনে চলে গেলে, অথচ এমন ভাবে গেলে যেন আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। পালক কোনো জবাব না দিয়ে ফোন কেটে দিল। আবেগী চোখ জোড়ায় জল জমেছে তার। সৌমিক তাহলে এইটা ভাবছেই না যে পালক তার থেকে কষ্ট পেয়েছে। আবার কল আসলো। কল কেটে ফোন বন্ধ করে দিল পালক। সৌমিকের গলা শুনলেও তার হৃদয়ে কম্পন হয়। এই কম্পন আর চায় না পালক। সৌমিকের প্রতি তার যে মায়া জন্মে নিয়েছে সেটা ভুলে যেতে চায় সে। ফোন বন্ধ রেখে সৌমিক একটা মেসেজ লিখলো, আগ বাড়িয়ে ফোন দিয়েছি বলে এত ভাব দেখানোর দরকার নেই। আমি তোমার চালাকি ধরতে পেরেছি, সেটাই জানানোর ছিল। একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায় ঋত্বিক। তাকে দেখে তারিল এগিয়ে আসলো। দুজন মিলে ভেতরের দিকে পা বাড়াতেই দেখে ভুড়িওয়ালা একটা লোক ফোন থেকে কথা বলতে বলতে বের হয়ে আসছে। ওরা দুজন লোকটার দিকে এগিয়ে যাবে তার আগেই লোকটা বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। ঋত্বিক ও তারিল দৌড়ে গিয়ে গাড়িতে উঠলো। লোকটাকে ফলো করতে লাগে। চারতলা একটা বাসার সামনে এসে বাইকের হর্ন বাজলো। দারোয়ান গেট খুলে দেয়। লোকটা ঢুকে যায় বাসার ভেতরে। ঋত্বিক ও তানিল একটু পরে দারোয়ানকে গিয়ে জিজ্ঞেস করে, ওই লোকটা কি এই বাসাতেই থাকে? লোকটা জবাব দেয় না। কুঞ্চিত কপালে সন্দিহান চোখে ওদের দুজনকে দেখে। ঋত্বিক পকেট থেকে ওয়ালেট বের করলো। 500 টাকার একটা নোট ও 50 টাকার একটা নোট ছাড়া একটা টাকাও নেই ওয়ালেটে। আসার আগে ওয়ালেট চেক করা হয়নি। ঋত্বিক 500 টাকার নোটটা দারোয়ানের পকেটে গুঁজে দিয়ে বলল, আমরা ওনার শত্রু না চাচা, কোনো ক্ষতি করবো না ওনার। আপনি শুধু বলেন উনি এ বাসায় থাকেন কিনা। হ্যাঁ গো। ভাড়া থাকেন নাকি নিজের বাসা? দারোয়ান চুপ। ঋত্বিক বলল, আচ্ছা, এটা বলেন কোন কোন টাইমে এলে ওনাকে পাওয়া যাবে বাসায়? দারোয়ান এবার চুপ। ওই মিয়া, এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের জন্য টাকা দেওয়া লাগবো? জবাব দেন না কেন? তানিল বলল। তানিলের কণ্ঠে ক্রোধ। দারোয়ান কিছুটা খাপড়ে গিয়ে বলে, স্যারের বাসায় থাকার কোনো ঠিকঠাক টাইম নাই। যখন মন চায় বাসা থেকে বের হয়। কোনোদিন তাড়াতাড়ি আসে, কোনোদিন দেরি করে আসে। ওনার নাম্বার দিবেন চাচা প্লিজ। দারোয়ান কিছু না বলে চট করে মুখের উপরে গেট লাগিয়ে দিলেন। ঋত্বিক আর তানিল ধাক্কা দিয়েও আটকাতে পারলো না। তানিল গালি দিয়ে উঠলো। ঋত্বিক বলল, কাল আবার আসা যাবে, চল। দুইজন গাড়িতে উঠলো। ঋত্বিক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এবার তো চাচা সাহেব খুব বাজেভাবে ফেসে যাবেন। উনি মনে করেছিলেন ওনার বানর কেচ্ছা কানে দিয়ে সত্যিটা চেপে দেবেন। তুই যাই বলিস রিনিক, আমার কেন জানি মনে হচ্ছে ইমরুল চাচা মিথ্যা বলছে না। সত্যি হয়তো সেই রুকসানা খালাকে বোনের মতো দেখতো। তুই বোঝাতে চাচ্ছিস আমি সন্দেহ করছি? ধরে নে, 2 দিন সময় দে, তুই নিজে প্রমাণ পাবি। তানিল কিছু বলল না। অনেকক্ষণ দুইজন চুপ থাকার পর তানিল বলে, তারপর বল ঘরের কি অবস্থা? ওঠার বলিস না। বাড়ির ভেতরে থাকলে অশান্তি, বাইরে আসলে অশান্তি। পুরো জীবনটা অশান্তি হয়ে গেছে। এত টেনশনে কবে যেন পাগল হয়ে যায়। টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলার সহজ রে ভাই। আম্মা বলছে তুই সেখানে আলাদা থাকতে।
এদিকে চাচি শর্ত দিয়ে তুলসীকে আমার সাথে দিয়েছে। তার শর্ত কি জানিস? আমি যেন তুলসীকে নিয়ে মায়ের থেকে আলাদা থাকি। তাহলে তো হয়ে গেল, তুই আলাদা হয়ে গেলে দুজনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। এভাবে হয় না তানিল। ফিহার এখনো বিয়ে হয়নি, শ্রমিক বেকার। 6 মাস আগে বাবুল চাকরি ছেড়ে দিয়েছেন। পুরো পরিবারের হাল এখন আমার হাতে। এই সময় যদি আমি আলাদা হয়ে যাই, সবকিছু তো এলোমেলো হয়ে যাবে। অ্যাটলিস্ট ফিহার শ্রমিকের ফিউচারের কথা চিন্তা করতে হবে। তাছাড়া এই বয়সে এসে বাবা মাকে ছেড়ে দেওয়া মানে স্বার্থপরতা। ওরা যেমনই হোক, বাবা মাই তো কদিনই বার থাকবে, সহ্য করে নেই। ঋতিকের কণ্ঠে বিষাদের ছাপ। তানিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নিজের মায়েরটা না হয় হজম করে নিবি, তুলসীর মায়ের শর্তে কি করবি? সেটাই ভাবছি, দেখা যাক কি হয়। ভাগ্য সঙ্গ দেয় নাকি দুর্ভাগ্য। বেশ কিছুক্ষণ চুপ থেকে ঋতিক বলল, জানিস, তুলসীর মুখের দিকে তাকালে আমি এক পৃথিবীর সমাজ শান্তি খুঁজে পাই। জানি না ওর চোখে কি যেন একটা আছে। ওর চোখের দিকে তাকালে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব ধূলিসাৎ হয়েছে। এই যে চারদিকে এত এত হতাশা, ওকে দেখলে মনে হয় যে কিছু হচ্ছে না আমার সাথে, কিছু না। আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি। ঋতিকের মুখের দিকে তাকায় তানিল। এখন ওর চেহারায় একরাশ খুশি ঝিলিক দিচ্ছে। আজকে আসার পর ঋতিকের চেহারা ছিল একদম বিষণ্ণ। হয়তো বাড়িতে একটু শান্তি নেই তার। তানিল হাসলো, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। হায় ভালোবাসা! কেউ পেয়েও হারায়, আবার কেউ হারিয়েও ফিরে পায়। প্রিয় আম্মা, আমি তোমার কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। তৈশীকে ভালোবাসাটা কত বড় অন্যায় হয়ে গিয়েছিল জানি না। তোমাকে বুঝিয়ে, রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে কতভাবেই মানানোর চেষ্টা করেছি, তুমি মাননি। ওই দিন তোমার পায়ে পড়ে হাউমাউ করে কেঁদে তৈশীকে ভিক্ষে চাইলাম, তবেও তুমি মানলে না। ওইদিকে চাচি, একদিকে তুমি। কত বোঝানোর চেষ্টা করছি সবাইকে, কেউ বোঝেনি। আমি নিরুপায় আম্মা, বাধ্য হচ্ছি পালাতে। পারলে ক্ষমা করে দিও। ঋতিক পত্রখানি পড়ে ভাঁজ করে ডায়েরির ভেতরে রেখে দেয় তৌসী। এ নিয়ে 5 বার পড়েছে পত্রটি। ডায়েরিতে সবকিছু লিখে রেখেছে ঋতিক। কেন সে তৈশীকে আনতে চায়নি, কতটা কষ্টও করেছে শেফালিকে মানানোর জন্য, সব লিখেছে ঋতিক। একদম তারিখ সহ একটা পাতায় লেখা। তোকে ভুলে যাওয়ার মতো অসীম ক্ষমতা আমার নেই তোষে। তোকে আজীবন ভালোবাসার মতো অদ্ভুত হৃদয় নিয়ে জন্ম আমার। তৈশী লেখাটির উপর হাত বুলালো। ঋতিক তাকে এতটা ভালোবাসে? বাহিরটা এত শক্ত কেন দেখায়? ডুকরে কেঁদে উঠল তৈশী। ভাগ্য তার সাথে এমন ভাবে খেলেছে যে তার ভালোবাসা তার থেকেও তার ছিল না। তৈশীর কলম হাতে নিয়ে ডায়েরির এক কোণায় লিখল, তোমাকে যতই ঘৃণা করেছি তার থেকে তো দ্বিগুণ ভালোবেসেছি তোমায়। আমিও পড়েছি ঋত্বিক ভাই, তোমার ভালোবাসা হতে না পারার যন্ত্রণা আমায় তিলে তিলে শেষ করে দিয়েছে। কত বেহিসেবি রাত নির্ঘুম কাটিয়েছি তুমি জানো না। তোমার আমার দেখা না হওয়ার দিনগুলোতে তোমাকে ঘৃণা করেও তোমার মুখটা দেখার তৃষ্ণায় কাতরাতে কাতরাতে আধমরা হয়ে যেতাম আমি। আমার নিঃশ্বাস আটকে যেত, আমি শক্ত হতাম তোমায় ঘৃণা করি বলে। আবারও ভেঙে গুড়িয়ে যেতাম তোমার স্পর্শ কেবল আমার হয়নি বলে। আমার হাহাকারের একটাই সুর তুমি, তোমার শূন্যতা, তোমার আমার বিচ্ছেদ। দরজায় কড়া নাড়ছে কেউ। তৈশী ডায়েরি বন্ধ করে চোখ মুছল। ঋতিকের কণ্ঠ ভেসে এলো, তোষে, শুনছো? মুছে নেওয়া চোখ আবার ভিজে উঠল। কান্নার বেগ বেড়ে গিয়ে কিঞ্চিত শব্দ ফ্যাসফ্যাসে হচ্ছে। ঋতিক তাকে সত্যিটা কেন বলেনি সেই দিন? রাগ, অভিমানের মিশ্রিত হৃদয় অভিযোগের শিকলে বাঁধা পড়েছে। দরজার ওপাশ থেকে আবারও ডাক পড়ে। তৈশী উঠে গিয়ে দরজা খুলে লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে ঋতিক প্রথমে অবাক হয়, তারপর তার মনে পড়ে তৈশীর অসুস্থতার কথা। হয়তো পেটে ব্যথা করছিল, তাই কাঁদছে। সে বলে, কান্নাকাটি করে দেখে চোখ মুখের অবস্থা খারাপ। বলতে বলতে রুমে ঢুকলো ঋতিক। তৈশী খাটের সামনে গিয়ে দাঁড়ায়। ঋতিকের চেহারায় দেখে আরো কান্না পাচ্ছে। আজ আবেগ তাকে কুপলে নিয়েছে। ঋতিক মৃদু হাসলো, দরজায় এটে তৈশীর সামনে দাঁড়ালো, হাতের প্যাকেটটা এগিয়ে দিল। তৈশী ঝিম মেরে দাঁড়িয়ে আছে। ঋতিক হাত ধরে প্যাকেটটি দেওয়ার জন্য সে হাত সরিয়ে নেয়। প্যাকেটটি খাটে রেখে ঋতিক বলল, জানি না তোমার পছন্দ আগের মতো আছে কিনা, চেষ্টা করেছি তোমার পছন্দের খাবারগুলো আনতে, খেয়ে নিও। তৈশী কন্দ্রনরত রক্তিম চোখ তুলে তাকালো। ঋতিকের বুকটা ছ্যাদ করে ওঠে। তৈশী কি খুব কষ্ট পাচ্ছে? ঋতিক বলে, আমি গিয়ে মেডিসিন নিয়ে আসছি। সবাই পুড়িয়েছে বলে আপনারও আমায় পোড়াতে হয়েছিল? ঋতিকের চোখে মুখে অজ্ঞতা প্রকাশ করে বলে,
মানে? তৈশী খাট থেকে ডায়েরি নিয়ে ঋদ্দিকের সামনে তুলে ধরলো। চলে টইটুম্বুর চোখে তাকিয়ে এসে বলল, আমি তো কখনো কিছু লুকাইনি, তাহলে আমার থেকে কেন লুকানো হচ্ছিল এসব? ঋদ্দিক ডায়েরির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে নিল। আর মাত্র কয়টা দিন বাকি তৈশীর জন্মদিন। ওই দিনই ঋদ্দিক তৈশীকে প্রথম প্রপোজ করেছিল। ওই বিশেষ দিনটার অপেক্ষায় সে 1 মাস থেকে চুপ। আর তৈশী কিনা ব্যর্থ একটা শ্বাস ছাড়লো। ঋদ্দিক যখন কানাডা গিয়েছিল তখন যাওয়ার সময় এই ডায়েরিটা খুঁজে পায়নি ঋদ্দিক। ভেবেছিল মা হয়তো পুড়িয়ে ফেলেছেন। কানাডা যাওয়ার পর মনে পড়েছিল সে তানিলের কাছে ডায়েরিটা রেখেছিল। এইবার গ্রামে আসার পর তানিল তাকে ডায়েরিটা দেয়। তো সে কাঁদতে কাঁদতেই বলল, শেষবার যেদিন ঘর ছেড়ে বেরিয়েছিলাম, তানিল ভাই আমায় বলেছিল আমি যেন আপনাকে ভুলে যাই। আপনি আমাকে বিয়ে করতে পারবেন না, আবেগের বশে পালানোর কথাটা বলে দিয়েছেন আপনি। সত্যি বলতে সবই ছিল শুধু টাইম পাস। কাঁদতে কাঁদতেই ঢোক গিলে আবার বলে, সেদিন তানিল ভাইকে দিয়ে আপনি এতগুলো মিথ্যে বলাতে পারলেন, অথচ এটুকু সত্যের একটা অক্ষরও বললেন না আপনি। কেন বলুন? শুধু একবার আমায় বলতেন। আপনি নিরুপায় হয়ে গেছেন, তাই সরে গেছেন। আমাকে ঠকাননি আপনি। সবাই আমাকে যে মিথ্যে অভিযোগে আঘাত করেছিল তা একটা সত্যি দিয়ে চেপে নিতাম। একটা সুখ থাকতো আমার। কেউ আমাকে ঘৃণা করে ধোকা দিয়ে ছুঁড়ে ফেলেনি। আমিও কারো সত্যিকারের ভালোবাসা ছিলাম। এইটুকু সান্ত্বনা নিয়ে আমি নিজেকে সুখী ভাবতাম। যদি সত্যিটা বলার মতোই ছিল না, তাহলে কেন মিথ্যেটা বলিয়েছেন? আমি যেন নিজের প্রতি ঘৃণায় নিজেকে শেষ করে দিই সেই জন্য? ঋদ্দিক অসহায় চোখে তাকালো। সে তো চেয়েছিল তৈশী তাকে ঘৃণা করে ভুলে যাক। তখনও তো সে জানতো না তৈশীকে ছাড়া বাঁচা তার পক্ষে অসম্ভব। তৈশীর গালের পাশে আলতো করে হাত রাখে সে। ডুকরে কেঁদে উঠল তৈশী। ঋদ্দিক বলল, আজ যতটা বুঝতে শিখেছি, এক হাতে সবকিছু সামলানোর যে শক্তিটুকু হয়েছে, আফসোস এই সবকিছু যদি আমার তখন হতো। আমি নির্ভর ছিলাম তৈশী। পরিস্থিতি সামলানোর মতো বোধগম্য ছিল না আমার। মনে করেছিলাম তোমাকে ছাড়া দিব্যি বেঁচে যাব, কিন্তু পরে আমি উপলব্ধি করলাম তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো। মানুষ কখনো নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকতে পারে না। তৈশী কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। আজ আবেগী হয়ে গেছে মেয়েটা। ভালোবাসার আহ্লাদ, প্রেমিকার হৃদয়ের উদ্বেলিত আবেগের ঢেউ ওঠে। সেই ঢেউয়ের স্বতঃস্ফুরণ হয় কান্নার মাঝে। একটা মিথ্যা দিয়ে হলেও তুমি নিজেকে শক্ত রাখতে পেরেছ। তুমি তো আমাকে ঘৃণা করে হলেও ভুলে যেতে পেরেছ। আমি তো তাও পারিনি। না পেরেছি তোমার মতো 2-1 ফোঁটা চোখের পানি ফেলে নিজেকে হালকা করতে। বুকে ভারী পাথরের চাপ নিয়ে দিনের পর দিন থাকতে হয়েছে। ভেতরটা দেখাতে পারলে দেখতে তৈশী কতটা ক্ষত বিক্ষত আমি। তৈশী কাছে ঋদ্দিক আবার বলে, সত্যিটা তোমায় 1000বার বলতে গিয়েও থেমে গেছে, কারণ মিথ্যে গল্পটা আমি নিজে বানিয়েছিলাম। তুমি কখনো সত্যিটা বিশ্বাস করতে না তৈশী। আমার বিশ্বাস ছিল আমার সাথে থাকতে থাকতে তুমি একদিন সত্যিটা আন্দাজ করতে পারবে। তারপরও বলতে চেয়েছে। তৈশীর দুগালের ওপরে রাখা ঋদ্দিকের হাত দুটো ধরে কেঁদে কেঁদে বলে, আমার সাথে কেন এমন হচ্ছিল? সব খারাপ কেন আমার সাথেই ঘটেছে? ঋদ্দিক বৃথা আঙ্গুল দিয়ে তৈশীর চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে নেয় তার ভালোবাসাকে। তৈশী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঋদ্দিকের হাতের বাঁধন আরো শক্ত হয়। তৈশীর 2 হাত ঋদ্দিকের পিঠে জড়িয়ে নেয়। তার চোখের কোণে জল জমেছে। শত অপেক্ষার পর আলিঙ্গনে আবদ্ধ দুজনের সর্বাঙ্গ শীতল শিহরণ বইছে। এই একটা আলিঙ্গনের অপেক্ষায় কত শত দিন অপেক্ষা করেছে ঋদ্দিক। একটা গভীর আলিঙ্গনের তৃষ্ণায় ধুকছে তৈশীকে ছুঁয়ে দেওয়ার প্রকার অভিলাষে কাতরাচ্ছিল বারবার। যকৃৎ শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছিল। ধুকে ধুকে মরে যাচ্ছিল সে। নতুন করে ঋত্বিকের প্রেমে পড়া তৈশীর নির্লজ্জ মনও অনেকবার চেয়েছিল ঋত্বিক অবাধ্য হয়ে তাকে ছুঁয়ে দিক, একটু হলেও তাকে জড়িয়ে নিক ভালোবাসার চাদরে। হাতের বাঁধন শক্ত করে ঋত্বিকের শার্ট কাঁপছে ধরল। ইচ্ছে করছে পাঁজর ভেঙে বুকের ভেতর ঢুকে যেতে। পূর্ণতায় বুঝি এত সুখ? স্নিগ্ধ সকালে ঝলমলে রোদ গাছের ফাঁকে ফাঁকে চিকচিক করছে। সেই রোদ বারান্দার গ্রিল ভেদ করে বারান্দার দেওয়ালে হেলান দিয়ে বসে ঘুমানো ঋদ্দিক ও তৈশীকে ছুঁয়ে দিচ্ছে। ঋদ্দিকের এক হাতে তৈশীর বাহু আর অন্য হাতে কোমর জড়িয়ে বুকে চেপে ধরে রেখেছে। রোদের প্রলেপ চোখে লাগতেই পিট পিট করে চোখ খুলে তৈশী।
সূর্যের আগমনে কিঞ্চিত বিরক্ত সে। আজ মনে হয় একটু তাড়াহুড়ো করে আকাশে উঁকি দিয়েছে। মায়ায় ভরপুর ঋত্বিকের ঘুমন্ত মুখের দিকে তাকাই তৈছি। এই মানুষটা তাকে নিজের করে পাওয়ার জন্য কত শত নাটক সাজিয়েছে, সব জেনেছে আজ। কখনো ভালোবাসা প্রকাশ না করেও এত গভীরভাবে ভালোবেসেছে ঋত্বিক তাকে। আচ্ছা, তৈশী তো এতটাও বোকা নয়, তবু কেন সে আজ করতে পারেনি? তবে কি সে বোকা? নিজের যতটা বুঝতার মনে করে ততটা সে নয়। তৈশী ভাবাদর্শ বদলায়, সে বোকা নয়। তবে ঋত্বিক তাকে বোকা বানিয়েছে। হাসলো তৈশী, চোখ ভরে দেখেছে ঋত্বিককে। সারা জীবন শুধু লোকজনকে বলতে শুনেছে মানুষ বড় হলে সৌন্দর্য বাড়ে। এখন সেটা নিজে চোখে দেখছে তৈশী। 20 বছরের কিশোর ঋত্বিক আজ 28 বছরের টাটকা যুবক, যার সৌন্দর্যে চোখে নেশা ধরছে তৈশীর। তৈশী নড়ে চড়ে উঠতে ঋত্বিকের ঘুম ভেঙে যায়। পিটপিট করে বিরক্ত নিয়ে চোখ খুলে সে। তৈশীর মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি রেখে কয়েক সেকেন্ড তাকিয়ে দাঁড়ায়। পুরো রাত দুজন সেখানে কাটিয়ে দিয়েছে। কত শত অভিমান অভিযোগের সমাপ্তি হলো আজ। চিত্তের গহীন থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আজ থেকে সে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি বলে দাবি করতে পারবে। ভালোবাসার পূর্ণতার পরেও যেটুকু ব্যর্থতা ছিল সেটাও আজ থেকে বিলীন। হেলান হেলান ছেড়ে তৈশীর ঘাড়ে থুতনি ঠেকিয়ে বসলো ঋত্বিক। দুই হাতে তৈশীর পেট ফেটিয়ে নিয়ে ঘুম ভেঙে ভারী কণ্ঠে বলে, ভালোবাসি আমার বাল্য প্রেমিকা। তৈশী মৃদু হেসে তার পেটে প্যাঁচানো ঋত্বিকের হাতের ওপরে হাত রাখলো। যেদিন পালিয়ে যাবে বলে কথা ছিল, ওই দিন ফোনে ঋত্বিক তৈশীকে ভালোবাসি বলেছিল। তার ভালোবাসার জবাব চাইলে তৈশী বলেছিল স্কুলের মাঠে বলবো। ঋত্বিক বলে, মনে আছে, আমার ভালোবাসি বলে ফেরত দেওয়া হয়নি। আপনি নিজেই যাননি ফেরত আনতে। ঋত্বিক ঘাট থেকে থুতনি তুলে হৃদয় কুচকে তাকালো। তৈশী বলে, ভাববেন না আপনি ছাড় পাবেন। এর জন্য যথাসাধ্য শাস্তি দেব আমি আপনাকে। যতই পরিস্থিতি শিকার হয়ে এমন করেন না কেন, শাস্তি পাবেন আপনি। আপনি? এখনো আপনি? স্বামীকে সম্মান দিয়ে আপনি বলতে হয়। ঋত্বিক হাই তুলে কিছু একটা ভেবে বলল। তুমি আমাকে আপনি বলে কবে থেকে শুরু করেছিলে জানো? একটু ভাববার ভঙ্গি করে। ও হ্যাঁ, তার মানে তুমি আমাকে বিয়ের আগে থেকে স্বামী বলে স্বীকার করো? তো সে আহাম্মক বনে গেল। এই লোকটার সাথে কোনো কালে কথাই পারেনি সে। ঘুরে ফিরিয়ে যায় কথা তার গায়ে ঢেলে দেয় এই লোক। তৈশী বলল, আপনিও তো আমাকে তুমি করে বলেন। বউকে তুই তুই করে করবো? এটা কেমন কথা ভাই? আগেরটা আগে ছিল, তুই থেকে তুমি মানা যায়। তুমি তো ডিরেক্ট আপনিতে চলে গেছো। আমি আপনিতে অভ্যস্ত হয়ে গেছি, তুমি বলতে পারবো না। ও ম্যাডাম, অভ্যস্ত বলে কোনো কথা হয় না, সবকিছু নিজের কাছে। এসব আপনিটা আপনি আর শুনতে চাই না, ওকে? ভেঙচি কেটে উঠে যায় তৈশী। ঋত্বিক চট করে উঠে তৈশীর এক হাতে হ্যাচকা টান দেয়, দেয়ালের সাথে চেপে ধরে বলে, ভেঙচি কাটলা কেন? আমার ইচ্ছা। আপনার কি? আবার আপনি? আপনি 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 বলছি, কি করবেন এবার? ঋত্বিক কারো চোখে তাকিয়ে এক কোণে হাসলো, তারপর বলল, যা করবো তাতে তোমার কল্পনার বাইরে। বড় করে অঘটন ঘটাবো। যতবার আপনি বলবে ততবার অঘটন ঘটবে। আগের মতোই আছেন, একটু চেঞ্জ হননি আপনি। আমি কি ধরে নেব যে তুমি আমাকে অঘটন ঘটাতে চাই দিচ্ছ? তৈশী এলোমেলো চোখে তাকায়। ঋত্বিক বলে, শুধু অসুস্থ বলে, নয়তো আজ তোমার খবর ছিল। তৈশী লজ্জায় চোখ নামিয়ে নেয়। ঋত্বিকের হাতের নিচ দিয়ে ফুরুত করে বেরিয়ে দৌড়ে চলে গেল রুমে। ঋত্বিক হাসতে হাসতে গ্রিলে হেলান দিয়ে রুমের দিকে তাকালো। যা কিছু হচ্ছে ঘটছে সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে তার। ফ্রেশ হয়ে কিচেনে যেতেই পা বাড়ালো তৈশী। ঋত্বিকের জন্য সে নিজে হাতে নাস্তা বানাতে চাচ্ছে। কিচেনের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল। শেফালি ও খালেদা কাজ করছেন। এভাবে হুট করে কিচেনে যেতে অস্বস্তি, দ্বিধা, লজ্জা, ভয় সবকিছুই একসাথে আঁকড়ে ধরছে। কিন্তু তৈশী নিজেকে শক্ত রাখছে। শেফালির প্রতি যতটা তিক্ততা ছিল তার থেকে দ্বিগুণ তিক্ততা জন্ম নিয়েছে ডায়েরিতে ওনার নির্মমতার কাহিনী পড়ে। তৈশীর এখন মনে হয় তার জীবনে এত দুর্ভক্তি হওয়ার কারণ শেফালি। সবকিছুর জন্য উনিই দায়ী। সে কিচেনের ভেতরে ঢুকলো। খালেদা রুটি বেলে দিচ্ছেন আর শেফালি সেঁকছেন। 3টি চুলার আগুন জ্বলছে, একটাই বন্ধ, যেটা শেফালির বাম দিকে। তৈশী আগালো।
কথায় কি রাখা আছে কিছুই আন্দাজ নেই। তবুও সাহস করে একটা পাতিল নিয়ে চায়ের পানি বসালো। শেফালি তীক্ষ্ণ চোখে তৈশীকে পর্যবেক্ষণ করেন। ভ্রুদয়ের মধ্যেখানে প্রস্ফুটিত ভাঁজ, যেখানে মনের গভীরে আক্রোশ প্রকাশ হচ্ছে। তৈশী এসবে ভ্রুক্ষেপ নেই। সে খালেদাকে উদ্দেশ্য করে বলে, চা পাতা কই? এই তো এখানটায়। খালেদার কণ্ঠে চঞ্চলতা। তৈশী চা পাতার কৌটা হাতে নেয়। খালেদার কি একটা মনে হতেই বললেন, চা কি বাজানের লাইগা বানাও? তৈশী লজ্জায় হেসে হ্যাঁসচোখ মাথা নাড়ালো। খালেদা বলল, বাজান তো খালি পেটে চা খাই না, কাঠবাদাম আর ছোলা খাই। কাউন্টারের ওপর দেখো, আমি ভিজাই রাখছি। তৈশী কাঠবাদাম আর ছোলার পরিমাণ দেখে বলে, এত বেশি? সৌমিক বাজানো খাইব। খালেদা ভাবলেন ঋদ্ধিককে কতটা দেওয়া লাগে সেটা বুঝবে না তৈশী, তাই তিনি তৈশীর সামনে গেলেন যতটা নেবে সেটা দেখানোর জন্য। সেফালে রাগ ঝাড়ার সুযোগ পেলেই চেঁচিয়ে ওঠেন, কয়েকটা রুটি বেলতে কি জোহরের আজান হবে? 9টা বাজে, একটু পর সবাই টেবিলে আসবে, তাড়াতাড়ি কাজ শেষ করো। খালেদা তটস্থ চোখে তাকিয়ে সে কাজে হাত লাগান। তৈশীর বোধ শক্তি আন্দাজ করে নিল শেফালির রাগের কারণ। ফ্রেশ হয়ে এসে ঋদ্ধিক দেখে তৈশী বেডসাইডে বক্সের ওপর ট্রে রাখছে। চুলের উপরে তুলতে তুলতে তৈশীর ঘাড়ে টুপ করে চুমু এঁকে দিল। তৈশী দ্রুত পেছনে ঘুরে পাশ ফিরে তাকিয়ে দেখে ঋদ্ধিক আয়নায় তাকিয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। ঠোঁটের কোণে মৃদু দুষ্টু হাসি। তৈশী বলল, আপনার নাস্তা। ঋদ্ধিক ট্রের দিকে তাকিয়ে বলল, এত হালকা নাস্তা? ভারী কিছু না খেলে তো পেট ভরবে না। তৈশী ঋদ্ধিকের কথা বুঝতে পেরে এগিয়ে বলল, আজকে না আপনি আমাকে বাড়ি নিয়ে যাবেন বলেন? শরীর ভালো হোক তারপর যাবা। আপনাকে তো অসুস্থ দেখছি না, সুস্থই তো আছেন। তোমার অসুস্থতার কথা বলছে। লজ্জায় তৈশী চুপসে যায়। ঋদ্ধিকের ঠোঁটের কোণে দুরন্ত হাসি। তৈশী কি বলে কথা এড়াবে ভেবে পাচ্ছে না। ঋদ্ধিকে দুটো ছোলা মুখে পুরে বলল, আমার ভালোবাসার কথাটা ফেরত দাও, তারপর নিয়ে যাব। আপনি না নিয়ে গেলে বুঝি আমি যেতে পারবো না? স্বামীর অবাধ্য হয়ে যেতে চাইলে যাও, বাধা দিচ্ছে না। আপনার বাধা মানবে কে? আমার বাধা এখন সবকিছু। এখন থেকে আমি বাধা দিব আর আপনি মানবেন? ঋদ্ধিক চোখ ছোট ছোট করে তাকালো। এক পা সামনে এগিয়ে দুজনের মধ্যে সামান্য দূরত্ব নিয়ে দাঁড়িয়ে বলে, যত খুশি টাকা দাও, তবে আমার অধিকারের উপর বাধা দিলে গর্দান যাবে কুমারী। সকালে নাস্তা করে বাইরে চলে যায় ঋদ্ধিক। বাড়ি ফিরে বিকেলের দিকে তৈশী তখন ঘুমোচ্ছে। ঋদ্ধিক তাকে জাগালো না। কিচেনে এসে দেখলো তার মা খালেদার সাথে সবজি কাটাকুটি করছেন। উনি ছুরি দিয়ে পেঁপের ছোট ছোট টুকরো করছেন। খালেদা বটি দিয়ে ফুলকপি কাটছেন। ঋদ্ধিক কিচেনে ঢুকছে। শেফালি এটা একবার চোখ তুলে তাকিয়ে দেখে নিজের কাজে মনোযোগী হলেন। দেখতেই স্বাভাবিক লাগলেও চেহারায় বিরক্তির ছাপ। তৈশীকে বিয়ে করার পর থেকে এই চেহারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে ঋদ্ধিক। এখন মায়ের হীনবর্ণতায় কষ্ট হলেও হেসে উড়িয়ে দেয়। মায়ের পাশে দাঁড়িয়ে বলল,